কি আমিও ওনার ফ্যান, কিন্তু আমি কখনো আশা করিনি যে উনি মানে স্টার্টিংটাই এরকমভাবে হবে, এত পজিটিভ স্টার্টিং হবে। মসজিদে বসে পড়ো, বাড়িতে বসে পড়ো, পড়তে খুব অসুবিধা হলে পড়ো না, ঠিক আছে, অসুবিধা হলে পড়ো না। আমার বাড়ির আশেপাশে যে মসজিদগুলো আছে ওখানে তো বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখুন, ওরা তো বন্দে মাতরম আগে থেকেই বন্দে মাতরমের বিরোধিতা করে এসছে। সরকারের যত গ্রান্ট আছে এই মাদ্রাসা হোক আর মসজিদের জন্য হোক, সেগুলো বন্ধ করা উচিত। নমস্কার, আমি এশানা কুণ্ডু, আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এই প্রথমবার ক্ষমতায় বিজেপি সরকার। এবার কি লাভ জেহাদ থেকে শুরু করে যে নানা দুর্নীতি, এছাড়াও যে অনুপ্রবেশের সমস্যা, সেই সমস্যা কি এবার মিটবে? এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন সিংহ বাহিনীর যে প্রতিষ্ঠাতা দেবদত্ত মাঝি। প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। দাদা, প্রথম যে কথাটা, সে এই যে সরকার, নতুন সরকার ক্ষমতা এলো, তারপর থেকে এতবার এত জায়গায় আপনাকে দেখা গেছে, গ্রামগঞ্জে দেখা গেছে, আপনাকে এইখানে পাওয়া যায়নি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, সরকারে এসছে, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা যারা মানুষ আছে, বিশেষ করে যারা সনাতনী আছেন, এটা সনাতনীদের সরকার এসছে। এবং ভোটের আগে থেকে আমি বিভিন্ন ক্যান্ডিডেটের হয়ে, বিজেপির ক্যান্ডিডেটদের হয়ে আমি প্রচার করেছি। এবং ইলেকশনের পরেও, তার একটা ইলেকশন হলে তার আফটার এফেক্ট থাকে, তো আমি গ্রামে গঞ্জে আমি গেছি এবং হিন্দুত্বর যে কাজ, সেই কাজ নিয়ে আমি আগেও লেগেছিলাম, এখনও লেগে আছি। এবার আপনি যেটা বলছেন, অনুপ্রবেশ, লাভ জিহাদ, অবশ্যই এগুলো, এই সমস্যার সমাধান হবে। এবং কোনোটা সঙ্গে সঙ্গে হবে, কোনোটা একটু টাইম নেবে। কিন্তু আমরা বিশেষ করে মানে সনাতনীরা আমরা পুরোপুরিভাবে আশাবাদী এবং কনফিডেন্ট যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যশস্বী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি যেভাবে কাজ আরম্ভ করেছেন, সত্যি কথা বলতে কি আমিও ওনার ফ্যান, কিন্তু আমি কখনো আশা করিনি যে উনি মানে স্টার্টিংটাই এরকমভাবে হবে, এত পজিটিভ স্টার্টিং হবে। তো এটাতে আমি পুরোপুরি আমি শিওর যে পশ্চিমবঙ্গের যে সমস্যা, সেগুলো অবশ্যই উনি সব কটা সমস্যার উনি সমাধান করবেন। ওনার যে টিম, তারা সমাধান করবে। এবং পশ্চিমবঙ্গ থেকেই হিন্দু রিভাইভাল আবার আরম্ভ হবে। এই যে গো হত্যা, সেই গো হত্যা মানে প্রকাশ্যে গো হত্যা করা যাবে না বলা হয়েছে, এবং কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল সরকার এখনো গো হত্যা তাকে সমর্থন করে যাচ্ছে। তাহলে তৃণমূলের কি এখনো শিক্ষা হয়নি? দেখুন, তৃণমূল শুধু নয়, এই যারা বামপন্থী দলগুলো, তারা এবং তৃণমূল, এরা তো প্রথম থেকেই এদের ডিএনএতে মুসলিম তোষণ লেখা আছে, নির্লজ্জ মুসলিম তোষণ। এই টিএমসির বেশিরভাগ যারা পদ অধিকারী এবং সিপিএমেরও পদ অধিকারী এবং সিপিএমের বেশিরভাগ আজকের দিনে যারা ক্যাডার আছে, কিছু নেই, অল্প স্বল্প আছে, তারা বেসিক্যালি নামধারী হিন্দু। কিন্তু এরা গোহত্যাকে সমর্থন করছে এবং এই যে রাজ্য সরকারের যে ডিসিশন, সেটাকে এরা বিরোধিতা করছে। আমরা এর আগেও দেখেছি, ওই নির্লজ্জ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ব্রাহ্মণের নাম, সনাতনী নাম, সে ধর্মতলায় দাঁড়িয়ে গো মাংস খেয়েছিল, ঠিক আছে। তার কাউন্টারে ওই সময় আমি একটা পোর্ক ফেস্টিভ্যাল করেছিলাম, পরপর 2 বছর করেছিলাম। তো এই যে এদের যে নির্লজ্জ মুসলিম তোষণ, এদেরকে মানুষ কোথাও আর মানে এদেরকে পাত্তা দেয় না। বেশিরভাগ জায়গায় এরা নোটার থেকে কম ভোট পেয়েছে, মাকুরা কমিউনিস্টরা, ঠিক আছে, অনেক জায়গায় নোটার থেকে কম ভোট পেয়েছে। এরা আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। সিপিএম এবং তৃণমূল দুজনেই চাইছে এই বাজারে যদি এরা আবার মুসলিম ভোট ব্যাংকটাকে ধরতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে মুসলিমরাও আজকের দিনে, তারাও যারা যারা ক্লেরিক আছে, মসজিদের ইমামরা আছে, তারাও বলছে, স্ট্র্যাটেজিক্যালি বলছে, কিন্তু তারাও বলছে যে না, দরকার নেই, কী দরকার গো হত্যা করে, আমরা গো হত্যা করবো না, কুরবানিতে গরু কাটবো না, যেটা সরকারের নিয়ম সেটাই পালন করব।
তো এই যে গোহত্যার যে নিয়মটা 1950 সালের যে আইনটা, সেটাকে আবার যে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা খুব পজিটিভ ড্রাইভ। আমরা তো চাইবো যে কমপ্লিট ব্যান অন কাউ স্লটার হোক, কিন্তু সেটা খালি চাইলেই হবে না। আমরা যারা গোভক্ত আমরা তো চাই কাউ স্লটারে কমপ্লিট ব্যান হোক, কিন্তু তার একটা রিভার্স ব্যাপার আছে। এই যে এত লক্ষ লক্ষ গরু এরা যাবে কোথায়? তার জন্য যারা সমাজসেবী সংগঠন আছে, গভর্নমেন্ট আছে, এনাদেরকে আমাদেরকেও একটা পলিসি নিতে হবে যে আমরা এই গরুগুলোর, যেগুলো লোক ছেড়ে দেবে রাস্তায়, ঠিক আছে, বিক্রি না করতে পারলে খাওয়াবে না, অনেকে আছে এরকম, তাদের আর্থিক দুর্বলতাটাও একটা কারণ, ঠিক আছে, সেটাও একটা চ্যালেঞ্জ। তো সেই যে গরুগুলো রাস্তায় ঘুরে বেড়াবে, সেইগুলোকে ঠিকমতো আমরা এক জায়গায় রাখা কিংবা 10 জায়গায় রাখা, সেই গরুগুলো ঠিকভাবে যেন খাওয়া পায়, চিকিৎসা হয়, সেগুলো ধ্যান রাখা। এবং গরুর যে গোবর আছে এবং তার যে ইউরিন আছে, সেগুলোকে যেখানে যেভাবে যে কাজে লাগানো চাই, যায় বায়োগ্যাস হোক, যে গোবর গ্যাস হোক, কিংবা গরুর যে ইউরিন আছে সেটা মেডিকেলভাবে হোক, আয়ুর্বেদে হোক, সেগুলোকে কাজে লাগানো এবং সেই বিশেষ ব্যাপারগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। একদম সরকারি নির্দেশিকা যে প্রকাশ্যে কোনো মানে সাউন্ড বাজিয়ে কোনো আজান দেওয়া যাবে না, কিন্তু তারপর কলকাতার যে বিভিন্ন মসজিদ সেখানে বা বিভিন্ন জায়গা সেখানে দেখা যাচ্ছে যে একদম মাইক বাজিয়ে আজান দেওয়া হচ্ছে। কি বলবেন, মানে এই নির্দেশিকা মানা হচ্ছে না, কবে বন্ধ হবে এগুলো? দেখুন, আমার বাড়ির আশেপাশে যে মসজিদগুলো আছে ওখানে তো বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, চালু থাকলেও আমরা লোকাল লোক ওখানে গিয়ে আমরা করে ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে যেখানে সরকারের নিয়ম, মসজিদ হোক আর যেই হোক, যারা মানবে না, সেখানে পুলিশকে ইনফর্ম করা উচিত। আর যদি সেখানে সমাজের সেই শক্তি থাকে, না থাকলেও শক্তি তৈরি করে গিয়ে বন্ধ করে দেওয়া উচিত। কেন, এটা আমাদের সরকার, সনাতনীদের সরকার, সনাতনীদের ভোটে এই সরকার এসছে এবং আমি খুব থ্যাঙ্কফুল যে এই সরকার এটা ভালোভাবে জানেন এবং এটা রেসিপ্রোকেটও করছে। খুব ভালো কাজ হচ্ছে। বাংলাদেশে দেখা যাচ্ছে এখনো হিন্দুদের ওপর প্রবল অত্যাচার করা হচ্ছে, তাহলে কি ভারত সরকারকে একটু আরেকটু কড়া পদক্ষেপ কি নেওয়া উচিত বাংলাদেশের প্রতি? হ্যাঁ, অবশ্যই। আমি এটা মনে করি যে বাংলাদেশের যারা হিন্দু আছেন তারা প্রচণ্ডভাবে আক্রান্ত। মা বোনেদের সম্মান তো যখন ইচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে, ওখানে বাচ্চা মানে হত্যা হচ্ছে, লুট হচ্ছে, ঘরবাড়ি দখল হয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, সবই হচ্ছে, সব রকম অত্যাচার হচ্ছে। তো আমার এখনও মনে হয় যে ভারত সরকার আগামী দিনে, যেহেতু পশ্চিমবঙ্গতেও এখন বিজেপি সরকার এসে গেছে, এই যুক্তিতে আসামেও আমাদের সরকার আছে, মানে বাংলাদেশের যে বর্ডার স্টেটগুলো ভারতের, সেখানে ভারতের যেহেতু রাষ্ট্রবাদী সরকার, হিন্দুত্ববাদী সরকার আছে, এই বাংলাদেশের উপর যতটা পারা যায় চাপ সৃষ্টি করে সেখানকার হিন্দুদের সুরক্ষিত রাখাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এবং আমি নিশ্চিত যে ভারত সরকার সেই দিকেই এখন মুভ করবে। যে একটা সরকারি নির্দেশিকা যে প্রত্যেকটা স্কুল বলুন, মাদ্রাসা বলুন, সব জায়গায় বন্দে মাতারাম মানে জাতীয় সঙ্গীত সেটি গাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মাদ্রাসায় যেহেতু বন্দে মাতারাম গাওয়ার কথা বলা হচ্ছে, সেখানে অনেকেই বিরোধিতা করছে, বলা হচ্ছে যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার নাকি মানে বিন্যাস ঘটেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওরা তো বন্দে মাতরম আগে থেকেই বন্দে মাতরমের বিরোধিতা করে এসছে, কিন্তু সরকারের এই নির্দেশকে পালন করতেই হবে, ঠিক আছে। এক তো সরকারের যত গ্রান্ট আছে এই মাদ্রাসা হোক আর মসজিদের জন্য হোক, সেগুলো বন্ধ করা উচিত, বন্ধ করেও দেবে আমার মনে হয়। সে বন্দে মাতরম গাইলেও করা উচিত, না গাইলেও করা উচিত। এবং বন্দে মাতরম, দেখুন, আমরা আমাদের দেশটা আমাদের কাছে একটা ভগবান স্বরূপ, ঠিক আছে। ভারত মাতা শুধু একটা ভারত একটা শুধু ভূখণ্ড নয়, ঠিক আছে, একটা শুধু পিস অফ ল্যান্ড নয়, ঠিক আছে। এটা আমাদের একটা আবেগ, আমাদের পূর্বপুরুষদের আবেগ। তারা তাদের শ্রম দিয়ে, রক্ত দিয়ে, সমর্পণ দিয়ে আমরা এই দেশকে আগলে ধরে রেখেছি, আমরা এই দেশটাকে রক্ষা করেছি। যদি এই দেশটা আমরা হালকাভাবে নিতাম তাহলে ব্রিটিশরাও আর যেত না, আর তার আগে থেকে যারা রাজ করছিল পুরোটাই মুঘলিস্তান হয়ে যেত। কিন্তু এই যে ভারতবর্ষ, এটা আমাদের ত্যাগের জন্য, পূর্বপুরুষের ত্যাগের জন্যে আছে।
তাই জন্য এই বন্দে মাতরম ওরা যে গায় না, তাদের গাওয়াতে হবে, এটা একটা কম্পালসারি করতে হবে, করে হচ্ছে। এবং ওরা কি মানছে, ওরা মানছে যে ওরা ভারত মায়ের, ওরা অন্য কারোর বন্দনা করবে না, তাই জন্যই বন্দে মাতরম ওরা গাইবে না, মানে এখানে বন্দনা করা হচ্ছে। ওরা যেটা মানে সেটা হচ্ছে একমাত্র আল্লাহই বন্দনার উপযুক্ত, মানে পূজা কিংবা ইবাদতের উপযুক্ত, এবং মোহাম্মদ ইজ দ্য ওনলি প্রফেট, লাস্ট অ্যান্ড দ্য ওনলি প্রফেট, ফাইনাল প্রফেট। তাই জন্য এই মোহাম্মদের নির্দেশ আর মানবে ওরা আল্লাহকে, এছাড়া কারোর সামনে ওরা মাথা নিচু করবে না, বন্দনা করবে না। কিন্তু এটা বললে তো হবে না, এটা ভারতবর্ষ, এখানে আমাদের ভারতবর্ষের আইনই চলবে, এটা সকলকে মাথায় নিতে হবে, মনের ভেতরে ধারণ করতে হবে। ভারতবর্ষে এতগুলো হিন্দু সংগঠন আছে, সকলের যে মানে অগ্রণী যে ভূমিকাগুলো দেখা যায়, কিন্তু পশ্চিমবঙ্গের যে হিন্দু সংগঠন আছে সেখানে দেখা যাচ্ছে অগ্রণী ভূমিকায় মানে তুলনামূলক কম ভারতবর্ষের থেকে। কেন এই বিষয়টা? দেখুন, আমি এটা বলতে পারবো না, আমি কম বলেও বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সার্বিক পরিস্থিতি ছিল, ঠিক আছে, আমার নিজেই এটা মানে অনুভব করেছি যে আমরা একটা থানায় কোনো কমপ্লেন করতে গেলে, হ্যাঁ, যেহেতু আমরা ডাইরেক্ট শাসক দল তখন যারা ছিল, তৃণমূল কংগ্রেস, তার আগে মানে যে সিপিএমও ছিল, আমরা ডাইরেক্ট শাসক দলের সাথে কনফ্রন্টেশনে যেতাম। বিশেষ করে আমাদের এই মমতা ব্যানার্জি রিজিমে আমাদের সিংহবাহিনী ডাইরেক্ট কনফ্রন্টেশনে যেতাম, কোনো সমঝোতা না, কোনো বোঝাপড়া নয়। সেইটু আমাদের উপর, আমরা একটা থানায় কমপ্লেন করতে গেলে, যে কমপ্লেন করতে গেল তাকেই অ্যারেস্ট করে দিল, যে কমপ্লেন করতে গেল তাকেই হ্যারাস করা আরম্ভ করলো। তো অনেকে হয়তো এটাকে মানে রেজিস্ট করতে পারেনি, সার্ভাইভ করতে পারেনি। কিন্তু যাই হোক, আজকে প্রত্যেক হিন্দুর ত্যাগ, সমর্পণ, তার কারণে আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, এবং আগামী দিনে আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গ পুরো ভারতকে, আগে যেমন ভারতকে দিশা দেখাতো, আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতের সেরা রাজ্য হয়ে উঠবে। প্রত্যেক রাজ্যকে সম্মান জানিয়ে বলছি, সেরা রাজ্য হয়ে উঠবে এবং সকলের প্রিয় রাজ্য হয়ে উঠবে। যে রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, এরকম একটা নির্দেশিকা এসছে, এবং তাতে দেখা যাচ্ছে প্রথম দিকে অনেকে বিরোধিতা করলেও পরের দিকে দেখা গেছে যে রাস্তা আটকে নামাজ পড়া হয়নি, যে কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়া হয়েছে। তো এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? মানে এতে কি যানজট কম হবে বা ঠিকঠাকভাবে যানজট চালানো সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, কিন্তু তার আগে একটা কথা বলি, ঝুঁকতি হে দুনিয়া, ঝুঁকানেওয়ালা চাইয়ে। ঠিক আছে, আজকে শুভেন্দু অধিকারী মহাশয় যে পদক্ষেপ নিয়েছেন, আর এরাও সেটাকে মানতে, মন দিয়ে না হলেও মানতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, তো রাস্তা তো আগেও ছিল, রাস্তা দখল হয়ে নামাজ পড়তো, রাস্তা জাম করে নামাজ পড়তো, এই একই পুলিশ তারা সেই নামাজকে প্রোটেকশন দিত, নামাজের ব্যবস্থা করে দিত। কিন্তু সেই পুলিশের সাথে আমার পার্সোনালি কত কনফ্রন্টেশন হয়েছে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি, পুলিশের সাথে কত মতবিরোধ হয়েছে। কিন্তু আমরা তো আসলে পুলিশের বিরুদ্ধে নয়, পুলিশকে যে কাজ করতে বাধ্য করা হতো আমরা সেটার বিরোধিতা করতাম। কিন্তু আজকে এই পুলিশগুলোকে আমি নমস্কার করছি, যারা আইনটাকে ইমপ্লিমেন্ট করছে, গভর্নমেন্ট ডিসিশনটাকে যারা কার্যকরী করছে, ইমপ্লিমেন্ট করছে। রাস্তা আজকে ফাঁকা, রাস্তায় কোনো অসুবিধে নেই, নামাজ পড়ো না, তো এটা তো অবশ্যই ওয়েলকাম। এবং যে লাউডস্পিকার আছে সেগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তো আমি তো সরকারের ডিসিশনটাকে, প্রত্যেক কটা ডিসিশনকে আমি খুব আনন্দ সহকারে আমি অ্যাকসেপ্ট করছি, এবং আমি লোকজনকেও এই কথা বলছি। এখন আমাদের একটাই কাজ, এই সরকারের সাথ দেওয়া এবং নিজেদের এলাকায় চোখ কান খুলে রাখা, যেন কোনো জেহাদি, কোনো সমাজবিরোধী, কোনো দেশবিরোধী কাজ যেন আমাদের নিজেদের এলাকায় না হয়। সরকারের তো ভূমিকা আছেই, কিন্তু সাধারণ প্রত্যেক মানুষের এই দায়িত্বটা পালন করা উচিত। আচ্ছা, আপনি প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বললেন, সেই পরিপ্রেক্ষিতে একটি মানে প্রাসঙ্গিক একটা নতুন যে দেখা যাচ্ছে যে এই দেবরাজ এবং অদিতি মুন্সির হাজব্যান্ড দেবরাজ, তার বিপুল দুর্নীতির যে কেস, সেই কেস লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একসময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখা গেছে যে দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করতে, কিন্তু এখন দেখা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবরাজের হয়ে সওয়াল করছেন যাতে তার জেল না হয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি তো বলছি যে
তৃণমূল আর সিপিএম দুটোই একটা কয়েনের দুটো দিক, ঠিক আছে, एक ही सिक्का का दो साइड है। কিন্তু এই প্রশ্নটা যখন আপনি কোনো সেকু মাকু কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষকে করবেন, সে বলবে এটা তো আমাদের প্রফেশন, আমি ওকালতি করি, এটা আমার প্রফেশন বলে আমি ওর হয়ে মামলা করছি, আমি ফিস পাচ্ছি বলে করছি। এরা প্রফেশনের অজুহাত দিয়ে এরা ঝেড়ে ফেলবে। তো আমার সেখানে এদের কাছে প্রশ্ন হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে, যে কালকে যদি আমি আপনাকে উকিল দাঁড় করাই, আপনি গোহত্যার বিরুদ্ধে দাঁড়াবেন কি? আমি যদি কালকে আপনাকে পয়সা দিয়ে উকিল দাঁড় করাই, আপনি লাউডস্পিকার, মসজিদে যে লাউডস্পিকার বাজে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কি? আমি যদি আপনাকে ফিস দিয়ে দাঁড় করাই, আমি যে মুসলিম বাচ্চাদের একটা চাইল্ড রাইট সবাই আছে, শিশুদের অধিকার, প্রত্যেক শিশু আছে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, যারই হোক, বাচ্চাদের অধিকার আছে তো, যেটাতে কোনো লজিক নেই কি সাইন্টিফিক্যালি যার কোনো বিশেষ ব্যাপার নেই, সেখানে আমি যদি বলি মুসলিম বাচ্চাদের সুন্নত করা যাবে না, তাদেরকে সেই প্রোটেকশনটা দিতে হবে, আপনি সেটা নিয়ে মামলা করবেন কি? বলুন আগে। এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি যদি কালকে আপনাকে ফিস দিয়ে দাঁড় করাই, আপনি এই সুন্নতের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিনা? এই মসজিদে ইললিগাল মাইকের বিরুদ্ধে মামলা করবেন কিনা? ইললিগালভাবে যে গরু কাটা হচ্ছে, অমানবিকভাবে যে কাটা হচ্ছে, তার বিরুদ্ধে আপনি মামলা করবেন কিনা? হকার একটা মানে ইউপিতে দেখা যেত আগে বুলডোজার যে অ্যাকশন, সেই বুলডোজার অ্যাকশন এখন পশ্চিমবঙ্গে হকার মানে বেআইনি হকার উচ্ছেদ থেকে শুরু করে বেআইনি নির্মাণ ভাঙা, এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? কিভাবে দেখবো? ওয়েলকাম করছি, খুব আনন্দ। এবং আমার তো মানে বিশেষভাবে আমার একটা কথা, সেটা হচ্ছে যে হকারগুলো উচ্ছেদ হচ্ছে, এগুলো তো উচ্ছেদ হওয়া উচিত, ঠিক আছে? কেন আমি যেটা যতদূর দেখতে পারি, কলকাতায় বেশিরভাগ হকারই, বিশেষ করে ধর্মতলা স্প্ল্যানেড এরিয়ায়, এগুলো বেশিরভাগ সব কটা বলছি না, বেশিরভাগই আমাদের যারা বন্দে মাতরম গাইতে চায় না, বন্দে মাতরম দিয়ে যাদের অ্যালার্জি, তারাই এই জায়গাগুলো দখল করে বসে আছে। তাই আমি যেটা বলবো, যারা এই দেশকে বন্দনা করতে পারবে না, এই দেশের বন্দনা যারা করতে পারবে না, এই দেশকে যারা পুজো করতে পারবে না, তাদের এই দেশের হকার লাগানো, স্টল লাগাবারও কোনো অধিকার নেই, এই দেশেরও থাকার কোনো অধিকার নেই। যারা এই দেশকে পুজো করতে পারবে, বন্দে মাতরমকে, ভারত মাতাকে পুজো করতে পারবে, এটা বলতে পারবে, মন থেকে মানতে পারবে যে ভারত মাতা পূজার মানে উপযুক্ত, আমি তার পূজা করব, এই দেশকে আমরা মানবো, দেশকে পূজা করব, তারাই এই দেশে থাকার যোগ্য। এই যে পার্ক সার্কাস থেকে রাজাবাজার, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বেআইনি নির্মাণ ভাঙার জন্য অনেক একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যে জাতি, তারা আন্দোলন করছিল এবং পুলিশ একদম জৌলস ভূমিকা দেখা গেল এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই তাদেরকে মানে অশান্তি ঠান্ডা করে দিল। তাহলে কি পুলিশ যে পুরনো যে মানে হারিয়ে যাওয়া যে হারানো জৌলস, সেটা কি ফিরে পাচ্ছে? এবং পুলিশের আগে কি ছিল সেটা আমি দেখিনি, কারণ আমি জ্ঞান হওয়ার পর থেকে আমি পুলিশদের 19-20 এরকমই দেখছি, সিপিএমের সময় এরকম দেখেছি, তৃণমূলের সময় এরকম দেখেছি। আমি আমার জীবন দশায় প্রথম পুলিশকে দেখছি, আর মনে হচ্ছে হ্যাঁ তাদেরও স্পাইন আছে, মেরুদণ্ড আছে, এই প্রথম আমার এটা দেখা। আমারই দুর্ভাগ্য আমি দেখতে পাইনি, কিন্তু এখন তো দেখছি, তাই জন্য কলকাতা পুলিশকে, পশ্চিমবঙ্গের পুলিশকে স্যালুট। আর শুভেন্দু অধিকারীকে আমি মানে বাহবা জানাচ্ছি যে উনি এসেই যেভাবে কাজ আরম্ভ করেছেন, আমি সত্যি ওনার পায়ে প্রণাম করছি। হুমায়ুন দল ছেড়ে দিয়েছে এর আগে, তারপর দেখা গেল জাহাঙ্গীর পালিয়ে যাচ্ছে, শাহজাহানও নেই, তাহলে কি মানে মুঘল সাম্রাজ্যের যেভাবে পতন হয়েছিল ওরকম কি এবার তৃণমূল সাম্রাজ্যেরও পতন হচ্ছে? তৃণমূল সাম্রাজ্যর পতন হচ্ছে, এবং তৃণমূল সাম্রাজ্যের আড়ালে যে জেহাদিরা সাম্রাজ্য চালাচ্ছিল তাদেরও পতন হচ্ছে। আমি খালি গ্রামগঞ্জের সাধারণ মানুষদের, সাধারণ হিন্দুদের একটাই কথা বলবো, যে আপনারা যেভাবে জমি আঁকড়ে পড়েছিলেন, জমিটা আঁকড়ে পড়ে থাকুন। যারা বন্দে মাতরম গাইতে নারাজ, তাদেরকে টোটাল বয়কট করুন। দেখবেন এই জাহাঙ্গীর হবে কিনা জানি না, জাহাঙ্গীরের পরিবার এক না একদিন তারাও রাম, শ্যাম, লক্ষ্মী, দুর্গা
ঠিক আছে, শেফালি হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গ থেকেই আবার হিন্দু রিভাইভাল শুরু হবে। এই জেল ভরো নীতি একটা চালু হয়েছে, জেল ভরো অভিযান, মানে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছে, মনে হচ্ছে যে জেলও মনে হয় জায়গা কম পড়বে এরকম সবাই ভাবছে। তাহলে কি এবার পিসি ভাইপোরও কোনোভাবে পালা আসতে চলেছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, আমার তো মনে হচ্ছিল যাকে ভাইপো বলছেন তাকে অনেক আগেই অ্যারেস্ট করবে, কিন্তু আজ নলো কাল সে অ্যারেস্ট হবে, এটা আমার মনে হয়। এবং যতজনকে অ্যারেস্ট করছে, আমি বলবো যে তাদের যে সম্পত্তি ইললিগালভাবে তারা তৈরি করেছে, সেই সম্পত্তিগুলোকে সরকার ক্রোক করুক, অ্যাটাচ করুক। কারণ তারা জেলে বসে আমাদের পরিশ্রমের টাকা, সাধারণ মানুষের পরিশ্রমের টাকা, ট্যাক্স, সে জিএসটি মাধ্যমে হোক, ইনকাম ট্যাক্স মাধ্যমে হোক, কিংবা যে কোনো কমোডিটির মাধ্যমে হোক, যে ট্যাক্স মানুষ দিচ্ছে, সেই ট্যাক্সের পয়সায় তাদেরকে খেতে দেওয়া উচিত না। যারা জেলে যাবে নিজের দোষ করে যাবে, যদি কনভিক্ট হয় তাদের, কিংবা কোর্টের ডিসিশন হয়, তাদের প্রপার্টি অ্যাটাচ করে, ক্রোক করে, সেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং সেই অ্যাটাচমেন্টটা, যে যা প্রপার্টি আছে ইলিগালি যাই করেছে, সেগুলো সরকার নিয়ে সাধারণ মানুষের উন্নয়নের কাজ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কাজ, হাসপাতাল যা যা হয় সেগুলোতে ইনভেস্ট করা, সরকার সেগুলোতে টাকাটা কাজে লাগাক। একদম শেষ দুটো প্রশ্নের একটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে হালাল ইকোনমি সহ যে ব্যবসা, মানে জিহাদিদের যে ব্যবসা, সেই আগ্রাসন বন্ধ করতে গেলে সরকারের আর কি কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, এক নম্বর হচ্ছে যে এক তো গরুর ব্যাপারটা তো ক্লিয়ার হয়েই গেছে, এবং গরু ছাড়া যে ব্যাপক হালাল ইকোনমি আছে, বিশেষ করে মুরগির মাংস, খাসির মাংস, অন্য ব্যাপারগুলো আছে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গে অতটা এখনো এফেক্ট হয়, এগুলো বড় বড় কোম্পানির ব্যাপার। সাধারণ মানুষ এবং সরকার, তো সাধারণ মানুষের আবেগে সরকার তৈরি হয়েছে, সাধারণ মানুষ ভোট দিয়েছে, সরকার এসছে। তো সাধারণ মানুষ যখন ভোটটা দিতে পেরেছে, আরেকটা স্টেপ আগে বাড়তে হবে, সেটা হচ্ছে এবার কমপ্লিট হালালকে ব্যান করতে হবে। যদি পশ্চিমবঙ্গটাকে আমরা ধরে রাখতে চাই, সনাতনীরা যদি ধরে রাখতে চায়, কমপ্লিট হালালকে বয়কট করতে হবে। এবং আমরা কেবলমাত্র সনাতনী যারা দেশভক্ত, যারা বন্দে মাতরম গাইতে গৌরব অনুভব করে, আনন্দ সহকারে যারা বন্দে মাতরম করে, তাদের দোকান থেকেই আমরা জিনিসপত্র কিনবো, তাদের দোকান থেকেই, রেস্টুরেন্ট থেকেই আমরা খাবো, তাদেরই টোটো, অটো, ট্যাক্সি, রিক্সাতে চড়বো, আমরা তাদের সাথেই থাকবো। যারা এই দেশের বিরুদ্ধে গেছে, এই দেশকে যারা বিভাজন করেছে, যারা বন্দে মাতরম গাইতে যাদের অ্যালার্জি, যারা পাকিস্তান জিতলে আনন্দ করে, তাদেরকে বয়কট করাটাও হচ্ছে একটা মানে রাষ্ট্রবাদী মানুষের একটা লক্ষণ হওয়া উচিত। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে নীতি, তার মধ্যে সব থেকে বড় ভূমিকা নিচ্ছে হচ্ছে নারী সুরক্ষা। এখন দেখা যাচ্ছে নারীদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে, এবং অগ্নিমিত্রা পল তিনি বলেছেন যে নারীরা যেখানে খুশি যেতে পারবেন, যখন খুশি যেতে পারবেন, যেই সময় ইচ্ছেন, নিরাপদে। এবং নারী সুরক্ষা যে পুরনো তদন্ত, সেই তদন্ত কমিটির জন্য দময়ন্তী সেনকেও আবার ফিরিয়ে আনা হচ্ছে। তাহলে কি পশ্চিমবঙ্গের নারীরা এবার সুরক্ষিত হবে? অবশ্যই সুরক্ষিত হবে। এবং আমি দেখুন, সরকার তো সমস্ত রকম ব্যবস্থা করবে, এটা সরকারের কাজ। এবং পশ্চিমবঙ্গে মানুষ এই আশা আর ভরসা করেই বিজেপিকে সরকারে এনেছে। আর আমি অগ্নিমিত্রাদিরও এই যে উনি যে কাজগুলো করছেন, এটাকে খুব সাপোর্ট করছি, এবং আমি এতেও খুব আনন্দিত। এবং কিন্তু আমি তার সাথে এটাও বলবো যে প্রশাসন, সরকার নারীদের সুরক্ষা দেবে, কিন্তু নারীদেরও নিজেদের সেরকম কম্পিটেন্ট তৈরি করতে হবে। আপনারা যেমন পড়াশোনা করছেন, সব কিছু করছেন, খুব ভালো, চাকরি করছেন, সংসার করছেন, খুব ভালো, কিন্তু মিনিমাম যেটা, এক তো হচ্ছে মাইন্ড, তারপর হচ্ছে শরীর, মিনিমাম যেটা সেলফ ডিফেন্সের জন্য দরকার, সেগুলো, সেই মেন্টালিটিটা তৈরি করে রাখা উচিত। ঠিক আছে, সরকার সুরক্ষা দিচ্ছে, পুলিশ আছে, তা বলে আমি কিছুই করতে পারবো না, এটা নয়। আজকে আপনি পশ্চিমবঙ্গে আছেন, ঠিক আছে, আপনি যখন কালকে তামিলনাড়ু যাবেন, কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যখন কালকে বিদেশে অন্য কোথাও যাবেন কাজের, তখন কিছু হতে পারে। এই জন্য মেন্টালি আর ফিজিক্যালি আমাদের নারী পুরুষ সবাইকেই একটু ঠিকঠাক থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।
আমরা এতক্ষণ কথা বলছিলাম সিংহবাহিনীর যে প্রতিষ্ঠাতা দেবদত্ত মাঝির সাথে। আপনারা দেখতে থাকুন পলিটিক্যাল ডেইলি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মতামত জানানোর জন্য। ধন্যবাদ।